হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা মাধ্যমিক গণিত প্রশ্ন সলভ করছিলাম। 2017 থেকে 2024 পর্যন্ত সমস্ত কোশ্চেন সলিউশন করা আছে। সেগুলো শর্ট কোশ্চেনগুলো 1 নম্বর এবং 2 নম্বরের। এছাড়া 2020, 22 এবং 23-এর দীর্ঘ সমস্ত কোশ্চেনও সলভ করা আছে। আজকের ক্লাসে আমরা 2019 সালের দীর্ঘ কোশ্চেন সলভ করব। আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে, রায় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করা আছে, সালের কোশ্চেনও সলভ করা আছে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস আমরা 2019 সালের মাধ্যমিকের অঙ্কের দীর্ঘ কোশ্চেন যেগুলো পড়েছিল সেগুলো সলভ করবো। দেখো 5-এর দাগ থেকে শুরু করছি। 5-এর দাগে দুটো অঙ্ক আছে। একের অঙ্ক বলেছে 5-এর দাগের 1 থেকে, যদি 6 মাস অন্তর সুদ, তাহলে সুদের পর্ব হয়ে যাচ্ছে 6 মাস, তাই তো? আচ্ছা, বার্ষিক সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 10%। আসল ইজ ইকুয়াল টু কত? আসল বলা আছে 8,000 টাকা। দেখো আসল 8,000 টাকা বলা আছে, তাই তো? এখানে বলছে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি। এটা 2 বছর দুভাবে করা যাবে। হ্যাঁ, দুভাবে করা যেতে পারে। যে চক্রবৃদ্ধি নির্ণয় করতে বলেছে, একটা প্রসেস হচ্ছে যে 6 মাস ইকুয়াল টু কত বছর? হাফ বছর, 1/2 বছর। 6 মাস ইকুয়াল টু 1/2 বছর। হ্যাঁ, সেইভাবে একটা করতে পারো যে 6 মাস ইকুয়াল টু যে 1/2 বছর, যে সুদটা বের করে আসলের সঙ্গে যুক্ত করলে সুদ আসল হলো। এবার তার উপর আবার সুদ নির্ণয় করলে, এইভাবে পাট করে করতে পারো বা একবারেও করতে পারো। তাহলে 6 মাস অন্তর যেহেতু সুদের পর্ব, 6 মাস অন্তর সুদ নির্ণয় হয়। 6 মাস অন্তর সুদ নির্ণয় হয়। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে, আমরা যেটা পাচ্ছি, তাহলে 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি? অতএব 1/2 বছর ইজ ইকুয়াল টু 3/2 বছর। আমরা একবারে করে দিচ্ছি, ঠিক আছে? 3/2 বছর। এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে, গুণটা বড় হতে পারে। এত বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে পি ইন্টু পি কত? 8,000। 1 প্লাস r/2। এখানে যেহেতু 6 মাস, দুটো 6 মাস মিলিয়ে 1 বছর হচ্ছে, সেহেতু সুদের হারটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 10/2 100, তার পাওয়ারে হয়ে যাবে দুটো পর্ব ইন্টু 3/2, এত টাকা হয়ে যাবে। এই দিকটাই কেটে যাচ্ছে। 8,000 ইন্টু এটা 5 হয়ে যাচ্ছে। 1 প্লাস 5/100, তারপরে 3, এত টাকা। এটা 8,000 ইন্টু এটা হয়ে যাচ্ছে 105/100, এরপরে 3, এত টাকা। 3 এটা হয়ে যাচ্ছে 8,000 ইন্টু এটা হয়ে যাচ্ছে 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100, এত টাকা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে শূন্যগুলো কিভাবে কাটবো। এই যে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 20 দিয়ে কাটছি। 4 20 80, 5 20 100, এটাও কেটে গেল, ঠিক আছে? এই যে 5 21 105, 5 21 105, ঠিক আছে? 4 দিয়ে কাটলে 4 25 100, 4 25। 5 দিয়ে কাটছি, 5 5 25, এটা হচ্ছে 5 21 105। আবার 5 দিয়ে কাটলে 5 21 105। তাহলে 3টে 21 হচ্ছে। 21 21 দুটো 21 কত? দুটো 21 হয়ে যাচ্ছে 441। 21 21 441-এর সঙ্গে 21 গুণ 4 4 1 ইন্টু 2 8 8, কত পেয়ে যাচ্ছি? 1 6 8 4 12 2 হাজার 9,261, এত টাকা হচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে 9,261 টাকা, ঠিক আছে? অতএব সমূল চক্রবৃদ্ধি 9,261 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত? সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি হারে সুদ প্লাস আসল, সেটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে শুধু চক্রবৃদ্ধির সুদ কত হবে? এইটা থেকে বিয়োগ করলেই হবে। 9,261 মাইনাস 8,000 ছিল আসল, এইটা এত টাকা ইজ ইকুয়াল টু 1,261 টাকা। এইটা দেখো, প্রসেসটা দেখো, একদম সহজভাবে করে দেওয়া আছে। আরো একটা প্রসেসের কথা আমরা বলেছি, সেটা কি করবে? 10% হারে 8,000 টাকার হাফ বছরের সুদ, মানে 6 মাস মানে হাফ বছরের সুদ বের করলে, সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত করলে, তাহলে 6 মাস পর সুদ আসল পেয়ে গেলে। যেটা সুদ আসল পেলে সেটা আবার হাফ বছরের সুদ নির্ণয় করলে, যেটা সুদ প্লাস আসল সেইটার, ঠিক আছে?
সেটা ধরে 1 বছরের আবার আসলের সঙ্গে যেটা আসল মানে তারপরে 6 মাস পরে যেটা আসল ছিল সেইটা আসলের সঙ্গে আবার যোগ করলে, তার মানে 1 বছরের চক্রবৃদ্ধি হারে সুদ আসলটা পেয়ে গেল সময় চক্রবৃদ্ধি। আবার হাফ বছরের ক্যালকুলেশন করতে হবে, এইভাবে এই সেম রেজাল্টটাই পাবে। এই প্রসেসটাতেও করা যাবে, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগের 1 হলো, 5-এর দাগের 2-এ যাবো। পাঁচের দাগে 2-এর অঙ্ক এখানে বলছে, 5-এর দাগে 2-এর অঙ্ক বলা আছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি অংশের ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে এই চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লাভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ প্রথম বন্ধুর লাভ্যাংশ কম, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত? তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত সেটা জিজ্ঞাসা করছে। 800 টাকা কম হলে সেটা এক্সাক্ট কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দুই বন্ধুর মূলধন অনুপাত বের করে নিই। দুই বন্ধুর মূলধন অনুপাত, প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত, প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত? ইজ ইকুয়াল টু 40,000 আর 50,000 বলা আছে, তাই তো? 40,000 ইস টু 50,000 হবে, 40,000 ইস টু 50,000, 4:5 হয়ে যাচ্ছে, এটা 4:5, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলেছে যে এটা কত লাভ হয়েছে সেটা বলেনি। আমরা ধরি লাভ x টাকা, ধরি মোট লাভ হয় x টাকা, ধরি মোট লাভ হয় ইজ ইকুয়াল টু x টাকা। অতএব x টাকার 50% ইজ ইকুয়াল টু x ইন্টু 50/100 এত টাকা, 1/2 ইজ ইকুয়াল টু x/2 টাকা, ঠিক আছে। x/2 টাকা, তাহলে এই x টাকা অর্ধেক টাকাটা, এই টাকাটা আর অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট x/2 টাকা থাকবে। তাহলে এই টাকাটা সমান ভাগে ভাগ করছে x/2 টাকা, ঠিক আছে। বলছে x/2 টাকা মোট লাভের এই চুক্তি হয় যে সমান ভাগে, অতএব x/2 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে x/2 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে ইজ ইকুয়াল টু x/2/2 টাকা ইজ ইকুয়াল টু x/4 হয়ে যাবে। এটা এইভাবে x/2 আর এই 2টা উল্টে গিয়ে 1/2 হয়ে যাবে, এই নিচের 2টা উল্টে গিয়ে 1/2 হয়ে যাবে, x/4 টাকা দুজনেই পাচ্ছে x/4 টাকাটা। এবার অবশিষ্ট এইটা হচ্ছে x থেকে x/2 নিয়ে নিচ্ছে, অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট থাকছে x মাইনাস x/2 টাকা সমান 2 লসাগু 2x মাইনাস x টাকা ইজ ইকুয়াল টু x/2 টাকা। এই টাকাটা অবশিষ্ট থাকছে, এই টাকাটা এবার এরা মূলধন অনুপাতে ভাগ করছে, তাই তো? বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ করেছে। অতএব এই x/2 টাকা থেকে এত টাকা থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে কত? পাবে x/2 ইন্টু আনুপাতিক মানটা কত? 4:5, 4/4 + 5 9 এত টাকা। তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2x/9 টাকা পাচ্ছে প্রথম বন্ধু, ঠিক আছে। আমরা এখানে উপরে ক্যালকুলেশনটা একটু মুছছি, দেখো। অতএব x/2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে বের করব। x/2 টাকা থেকে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? অনুপাতটা মনে আছে 4:5। অতএব x/2 টাকা থেকে এই টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাচ্ছে, দ্বিতীয় বন্ধু পাবে ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে x/2 ইন্টু 5/4/9 এত টাকা ইজ ইকুয়াল টু 5x/9×18 এত টাকা হয়ে যাচ্ছে, তাই তো? এবার শর্তানুসার, তাহলে এবার প্রথম বন্ধু মোট কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু মোট কত পাচ্ছে নির্ণয় করি। অতএব প্রথম বন্ধু মোট টাকা পাবে, অতএব প্রথম বন্ধু মোট টাকা পাবে, মোট পাবে আগেরটা থেকে সমান ভাগে যখন ভাগ করা হয়েছে তখন x/4 দুজনেই পেয়েছে, এইটা প্লাস এইটা, x/4 প্লাস 2x/9 এত টাকা। তাহলে লসাগু কত? এটা 36 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 9x প্লাস 4 এইটা 8x এত টাকা ইজ ইকুয়াল টু 8 আর 9 17x প্লাস 36/36 এত টাকা হচ্ছে।
এবার দেখো দ্বিতীয় বন্ধু মোট পাবে, দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাবে, দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাবে সেটা নির্ণয় করছি। অতএব দুভাবে যেহেতু হচ্ছে, দুভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে। দ্বিতীয় বন্ধু মোট পাবে ইজ ইকুয়াল টু x/4 প্লাস এটা হচ্ছে 5x/18। তাহলে এই দুটো লসাগু 36, 4 9 36 9x প্লাস 8 2 36 10x, এত টাকা 19x/36 টাকা। ঠিক আছে, এবার বলেছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু হবে 800 টাকা কম পায়, তাই তো? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু হবে 800 টাকা যেহেতু কম পায়, তাহলে এইটা 800 কম। অতএব শর্ত অনুসারে 19x/36 মাইনাস 17x/36 ইজ ইকুয়াল টু 800, বা এটা 36 লসাগু করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 19x মাইনাস 17x ইজ ইকুয়াল টু 800 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 2x। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে 800 ইন্টু 36, তাই তো? তাহলে x ইজ ইকুয়াল টু কত, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 800 ইন্টু 36/2, এটা কেটে দিলে 18 হয়ে যাচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 0 28 64 4, 28 64 4 হাতে 6, 8 8 6 14, এইটা। তাহলে মোট লাভ 14,400 টাকা। অতএব মোট লাভ 14,400 টাকা, এইটা হচ্ছে মোট লাভ। এবার কি চেয়েছে, এবার চেয়েছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ এইটা, এইখানে এই 14,400 মানটা পুট করে দিলেই হবে। অতএব প্রথম বন্ধুর মোট লাভ, অতএব এটা চাইনি, শুধু প্রথম বন্ধুর মোট লাভ চেয়েছে। প্রথম বন্ধুর মোট লাভ ইজ ইকুয়াল টু 17/36 ইন্টু 14400, এত টাকা। এটা কাটলে 4 আসছে, 400 হয়ে যাচ্ছে 0 0 4 7 28 8 2, 4 4 2 6, 6,800 টাকা হচ্ছে প্রথম বন্ধুর মোট লাভ। দেখো প্রসেসটা একদম সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। প্রথম বন্ধুর মোট লাভ হয়ে যাচ্ছে 6,800 টাকা। দুভাবে টাকাটা হাফ হাফ করা হয়েছে, প্রথমে সমান ভাগে ভাগ করেছে, তারপর অনুপাতে ভাগ করেছে। দুভাবে বন্টন করে নিয়ে কে কত মোট লাভ পাচ্ছে বের করে নেওয়া হয়েছে। একটা থেকে অন্যটা বিয়োগফল ইজ ইকুয়াল টু 800, এখান থেকে x এর মান বের করা হয়েছে, এক্সটা মোট লাভ ধরেছিলাম। তাহলে এবার প্রথম বন্ধু যে মোট লাভটা পাচ্ছে সেখানে x এর মানটা পুট করে দেওয়া, সিম্পল। ঠিক আছে, হয়ে গেল। দেখো এবার 6 এর দাগে যাচ্ছে, 5 এর দাগের প্রবলেম সলভ হলো। এবার 6 এর দাগে যাবো। দুটো অঙ্ক দেওয়া ছিল, দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হতো। আমরা দুটো যেগুলো আছে প্রত্যেকটাই করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো 6 এর দাগের অঙ্ক। 6 এর দাগের বলেছে যে x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণ, সেই সমীকরণের বীজ সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রদত্ত সমীকরণ কি? প্রদত্ত সমীকরণ x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, প্রদত্ত সমীকরণ এইটা। ঠিক আছে, প্রদত্ত সমীকরণ এইটা। তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ, ধরি এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, আলফা একটা বীজ বিটা একটা বীজ ধরছি। অতএব আলফা প্লাস বিটা কত, এর সহ কিছু নেই মানে 1, এর সহ কিছু নেই মানে 1, তাহলে মাইনাস বি বাই এ, তার মানে 1/1 ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, আর বীজটার গুণফল কত, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, তার মানে 1/1 ইজ ইকুয়াল টু 1। এবার আমাদের সেই সমীকরণটা নির্ণয় করতে হবে যার বীজদ্বয়, এই যে একটা বীজ আলফা, তার মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, সেই সমীকরণটা নির্ণয় করতে হবে যার একটা বীজ আলফা স্কোয়ার আর অন্যটা বিটা স্কোয়ার। তার মানে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এর মান হচ্ছে -1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু -1। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা আলফা বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, অতএব নির্ণয় সমীকরণ দেখো কত সহজ এসে গেল।
অতএব নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এইখানে ভ্যালুটা পুট করতে হবে। যদি পুট করি কি হচ্ছে দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মান 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই নির্ণয় সমীকরণ। দেখো প্রসেসটা একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এলো মানে একই সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। নেক্সট দেখো 6 থেকে 2 এর অঙ্ক যাব, কলমের মূল্য। কলমের অঙ্ক, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে, কলমের মূল্য বলা আছে প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে কলমের মূল্য কত ছিল? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি প্রতি ডজন, যেটা বলেছে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ধরে নিচ্ছি। ধরি প্রতি ডজন কলমের মূল্য 6 থেকে 2 এরটা ধরছি, ধরি প্রতি ডজন মানে 12টি, ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার বলছে যে 6 টাকা কমে যাচ্ছে, 30 টাকা যে কটা কলম আগে পাওয়া যেত বর্তমানে 3টি বেশি পাওয়া যায়। আচ্ছা, অতএব তাহলে x টাকায় পাওয়া যায় 12টি কলম, তাই তো? x টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় 12/x কলম, আর 30 টাকায় পাওয়া যায় এই যে 12 ইন্টু 30/x কলম ইজ ইকুয়াল টু 360/x, এতটি কলম, ঠিক আছে। এবার দেখো প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কম হলে প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে, প্রতি ডজন কলমের মূল্য হবে x মাইনাস 6 টাকা। এইটা হয়ে যাবে 6 টাকা কমলে x মাইনাস 6 হয়ে যাবে, 6 বিয়োগ। তাহলে এখন অতএব x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। এবার দেখো 1 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 30/x মাইনাস 6টি কলম। তাহলে এটা হয়ে যাচ্ছে 360/x মাইনাস 6টি, এতটি। তাহলে এই কন্ডিশন হয়ে গেলে এই যে নিচে এইটা x আছে, এটা x মাইনাস 6, তাহলে নিচে এই মানটা কম, তাহলে হরে মান কম হয়ে গেলে সেই মানটা বড় হয়, অটোমেটিক কলমের মূল্য কমেছে, বেশি কলম পাওয়া যাবে, বোঝাই যাচ্ছে। অতএব শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে 360/x মাইনাস 6/360/x ইজ ইকুয়াল টু 3টি কলম বেশি পাওয়া যায় বলছে। এখান থেকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে x এর মানটা নির্ণয় করতে হবে। আমরা একটু মুছছি এখানটা, দেখো অতএব দুটো থেকে 360 কমন নিলে কত হচ্ছে, 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, বা এটা লসাগু করলে x ইন্টু x মাইনাস 6, এটা হচ্ছে x, আর এই মানটা এই মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6, এটা হয়ে যাবে 3। এই 360টা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে 360, এটা কেটে গেলে 120 হয়ে যাচ্ছে, 1/x কেটে গেল। অতএব 6/x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 1/120। কোনাকুনি গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 6 × 12 = 72, 720 এইটা আসছে। দেখো
তাহলে যেটা আসছে এবার, এটা আমাদের একই দিকে এনে মিডল ফ্যাক্টর করে শুধুমাত্র এক্স এর মানটা নির্ণয় করা। অঙ্কটা হয়ে গেছে। বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720। এবার এইখানটা মাইনাস চিহ্ন আছে, 720টাকে এমনভাবে ভাঙতে হবে, দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল 6 হবে এবং সেই সংখ্যা দুটোর গুণফল যেন 720 হয়। আমরা এখানে নেবো 3 24 72, তাই তো, 24 আর 30, বা এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। অতএব x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0, এইটা আসছে। ঠিক আছে, দুটোকে আমরা যদি সেপারেটলি 0 করি, একবার আসছে x মাইনাস 30 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 30 আসছে একবার। আবার x প্লাস 24 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 24, এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, এটা তো গ্রাহ্য নয়। ঠিক আছে, তাহলে দেখো 30 অ্যান্সার আসছে। আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। দেখো একদমই সহজ অঙ্ক, এবং তোমাদের বইয়েও আছে, প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 6 দাগের একটা করতে বলেছে, দুটো দেয়া ছিল, দুটোই করে দিলাম। এবার আমরা যাবো 7 দাগে। দেখো 7 দাগে করণীয় অঙ্ক আছে, ভেদের অঙ্ক আছে, সেগুলো সলভ করছি। 2019 মাধ্যমিক সালের কোশ্চেন সলভ করছি আমরা। যে কোনো অঙ্ক প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার দেখো 7 দাগের একের অঙ্ক কি বলা আছে। 7 দাগের একের অঙ্কে সরল করতে বলেছে। 4√3 বাই 2 মাইনাস √2, 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস দেওয়া আছে 30 বাই 4√3 মাইনাস √18, 30 বাই 4√3 মাইনাস √18, তাই তো। আর √18 বাই 3 মাইনাস √12 মাইনাস √18 বাই 3 মাইনাস √12, এই তিনটে মান আছে। আচ্ছা, এটাকে আমরা প্রথমে কি করছি, এটা আছে 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3, আর √18 মানে কি, রুটের মধ্যে 18 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, তাই তো না, 3 ইন্টু 3 ইন্টু 2, 3 3 9, 9 দেখুন, তাহলে 3 রুট আমরা লিখতে পারি, এটা 3√2 লিখতে পারি। 3 3 9, রুটের মধ্যে দুটো 3 এর জন্য একটা 3 বাইরে নিয়ে এলাম, মাইনাস এইটাকেও লিখছি 3√2 একইভাবে। আচ্ছা, এখানে হচ্ছে 3 আছে, মাইনাস 12 মানে কি, 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে রুটের ভেতর দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আনছি, 2√3 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এগুলো কর্ডিনেশন করব। এটা 2 মাইনাস √2 আছে, আমরা কি করছি, 2 প্লাস √2 দিয়ে গুণ করছি ওপর নিচে, এইটা 2 প্লাস √2 গুণ, মাইনাস 4√3 মাইনাস 3√2 আছে, আমরা এখানে 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করলাম, 30 ইন্টু 4√3 প্লাস 3√2। ঠিক আছে, এটা গুণ হলো। এবার দেখো মাইনাস 3 মাইনাস 2√3, আচ্ছা 3 প্লাস 2√3 দিয়ে গুণ করছি, 3√2 ইন্টু 3 প্লাস 2√3 হলো। এই যে একই মান দিয়ে লব আর হরে গুণ করছি। ঠিক আছে, এইখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এটা 2a স্কোয়ার মাইনাস √2a স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা 2a স্কোয়ার 4, 2 বাইরে রাখছি আর 2√3 দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, সে পার্ট এইভাবে করলাম, 2 প্লাস √2 মাইনাস 4√3, এটা হচ্ছে 4√3 স্কোয়ার মাইনাস 3√2 স্কোয়ার, তাই তো। এটা আমরা 30 রাখছি এখানে, 4√3 প্লাস 3√2 মাইনাস, আচ্ছা এটা 3 স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার, এখানে 3 রাখছি ইন্টু √2, 3 প্লাস
2√3। এবার দেখো এখানে 2² 4 মাইনাস √2² 2, 2টা রেখে 2√3 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে 4√3, আর এইটা হয়ে যাচ্ছে প্লাস 2√6, এইটা হয়ে গেল, হ্যাঁ, মাইনাস 4√3 মানে 4 4 16, 3 16 48 হয়ে যাচ্ছে, দুটো 4√3 গুণ, দুটো 4√3 গুণ করলে 48 হচ্ছে, মাইনাস এইটা হয়ে যাচ্ছে 18, এটা 30 ইন্টু হয়ে যাচ্ছে 4√3 প্লাস 3√2, আচ্ছা, মাইনাস এইটা হয়ে যাচ্ছে 9 মাইনাস 2 দুগুণে 4 3 4 12 বাই 3 আছে, √2টা ভেতরে গুণ করে দিচ্ছি, 3√2 প্লাস 2√6, ঠিক আছে, ইজিক্যাল টু এখানে হয়ে যাচ্ছে দেখো 2 লস 2 বাকি বাইরে থাকছে, 2 ইন্টু 4√3 প্লাস 2√6, 2 2 কেটে গেল, মাইনাস এটা হয়ে যাচ্ছে বিয়োগ করলে 30, এখানে আছে 30 ইন্টু 4√3 প্লাস 3√2 মাইনাস এটা থাকছে -3, এখানেও আছে 3, 3√2 প্লাস 2√6, 3 3 কেটে গেল, ঠিক আছে, এখানে 30 30 কেটে যাচ্ছে, কি মান পড়ে থাকছে দেখো, এবার এখানে লিখছি, মান পড়ে থাকছে 4√3 প্লাস 2√6, 4√3 প্লাস 2√6, মাইনাস দিয়ে গুণ হবে, -4√3 মাইনাস 3√2, -4√3 মাইনাস 3√2, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3√2 প্লাস 2√6, প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে গেল, এখানে দেখো -3√2 প্লাস 3√2 কেটে গেল, 2√6 প্লাস 2√6 4√6, এটাই আনসার, ঠিক আছে, সহজ হলো দেখো, 4√6 অ্যান্সার আসছে, ঠিক আছে, 4√6, একদমই সহজ অঙ্ক, শুধু কমিউনিকেশন করা হয়েছে, উপর নিচে গুণ করে সিম্পলিফাই করা হয়েছে, ঠিক আছে, এবার দেখো 7 দাগের 1 অঙ্ক হলো, 7 দাগের 2 অঙ্কে যাবো, এইটা এবার একটা অঙ্ক কিন্তু আসতে পারে, তোমরা তৈরি থাকবে, প্র্যাকটিস লাগবে এগুলো। আচ্ছা, এবার ভেদের অঙ্ক আছে, 1/x, 7 দাগে 2, 1/x মাইনাস 1/y বলা আছে, দিস ইজ প্রপোর্শনাল টু 1/x মাইনাস y, এটা দেওয়া আছে, ঠিক আছে, দেখাতে বলেছে x² প্লাস y² প্রপোর্শনাল x² প্লাস y² প্রপোর্শনাল x, এইটা দেখাতে বলেছে, খুব সহজেই আমরা দেখিয়ে দেবো, দেখো, তাহলে অতএব 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু k ইন্টু 1/x মাইনাস y, k অশূন্য ভেদ ধ্রুবক, k হয়ে গেল অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অতএব আমরা যদি লসাগু করি xy, এটা হয়ে যাচ্ছে y মাইনাস x ইজ ইকুয়াল টু k বাই x মাইনাস y, তাই তো, আচ্ছা, এবার দেখো, বা এটা যদি একটা মাইনাস কমন নেই, x মাইনাস y, আর যদি গুণ করে দিই ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু k ইন্টু xy হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বা মাইনাস দিয়ে যদি উভয় দিকে গুণ করি, এটা হয়ে যাচ্ছে x মাইনাস y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস k xy হয়ে গেল, তাই তো, এবার যদি আমরা স্কোয়ারের সূত্রটা ফেলে দিই, x² মাইনাস 2xy প্লাস y² ইজ ইকুয়াল টু মাইনাস k xy, এটা বলা আছে, বা এই x² প্লাস y² বাঁ দিকে রাখলাম, রেখে 2xyটা ওদিকে নিয়ে যাচ্ছি ডান দিকে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেল, এইটা হয়ে গেল, এবার দেখো, বা x² প্লাস y² আছে, xy যদি কমন নেই, 2 মাইনাস k ইন্টু xy হয়ে যাচ্ছে, 2 মাইনাস k ইন্টু xy কমন নিলে 2 মাইনাস k ইন্টু xy হয়ে যাচ্ছে, এটা তো ধ্রুবক, 2 মাইনাস k ধ্রুবক, তাহলে 2 মাইনাস k যদি তুলে দিই, তাহলে এটা প্রপোর্শনাল হয়ে যাবে অটোমেটিক, এখানে প্রপোর্শনাল ছিল, ধ্রুবক এনেছি বলে সমান হয়েছে, এখানে ধ্রুবক পদ আছে, যদি ধ্রুবক তুলে দিই তার মানে অটোমেটিক প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, সহজ ব্যাপার, অতএব x² প্লাস y² প্রপোর্শনাল xy, যেহেতু 2 মাইনাস k ধ্রুবক, ঠিক আছে, এটা লিখে দিলে 2 মাইনাস k ধ্রুবক যেহেতু, তাহলে এটাই দেখাতে বলেছে x² প্লাস y² প্রপোর্শনাল xy, এটা কিন্তু অত্যন্ত সহজ অঙ্ক, আগের অঙ্ক হচ্ছে, ঠিক আছে, আগের অঙ্কটাও সহজ ছিল কিন্তু একটু বড় ছিল, অঙ্কটা সহজ, প্রসেসটা একটু বড় ছিল, কিন্তু এটা অঙ্কটাও সহজ এবং ছোট।
এবার দেখো 7-এর দাগে দুটো অঙ্ক কমপ্লিট হলো। এবার যাবো 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট 8-এর দাগে যাচ্ছে। আটের দাগের এক একটা কি বলা আছে, 3x minus 2y is 2x plus 3y, 3x minus 2y is to x plus 2y equal to 3x minus 2y is to x plus 3y, 2y নয় 3y, 5 is to 6, x plus 3y, এটা 5 is to 6 বলা আছে। 3x minus 2y is to x plus 3y is equal to 5 is to 6, তাহলে 2x plus 5y is to 3x plus 4y এর মান চাইছে। এখান থেকে আগে x is to y এর মানটা নির্ণয় করতে হবে। অতএব 3x minus 2y by x plus 3y is equal to 5 by 6, বা 6 into 3x minus 2y is equal to 5 into x plus 3y, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। অতএব 18x minus 12y is equal to 5x plus 15y, বা 18x minus 5x is equal to 15y plus 12y, বা 18 থেকে 5 বিয়োগ করলে 13 হয়, আর এটা হয়ে যাচ্ছে 27y হয়ে যাচ্ছে। অতএব x by y is equal to 27 by 13, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x is equal to 27k, y is equal to 13k, কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো একটা প্রমাণ করতে, একটা মান নির্ণয় করতে দিয়েছে, 2x plus 5y is to 3x plus 4y এর মান। অতএব 2x plus 5y by 3x plus 4y এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। 2x plus 5y by 3x plus 4y, ঠিক আছে। এখানে দেখো is equal to 2 into x এর মান কত, x এর মান 27k, x এর মান হয়ে যাচ্ছে 27k প্লাস 5 into এটা হয়ে যাচ্ছে 13k, এখানে হচ্ছে 3 into 27k প্লাস 4 into 13k is equal to 27 দুগুণে 54k প্লাস 65k, এটা 3 27 81k প্লাস 4 13 52k is equal to 4 5 9, 6 আর 5 11, 119, আর এটা হচ্ছে 2 আর 1 3, 8 আর 5 13, এতকে, ঠিক আছে। কে কে কেটে দিলে 119 বাই 133 আসছে। অতএব আমরা লিখতে পারি 2x plus 5y is to 3x plus 4y is equal to 119 is to 133, এটা অ্যান্সার আসছে। 119 is to 133। প্রসেসটা দেখো, 8-এর দাগের এক একটা এলো 119 is to 133, এটাকে কি কোনো কিছুক্ষণ দিয়ে কাটা যাবে, 119 is to 133, 27 কে 13 কে আসছে 17 দিয়ে আসছে 17। আচ্ছা একবার প্রসেসটা দেখে নাও, এটা আসছে 7 দিয়ে যদি কাটি, 7 একে 7, 4 49, আর 7 দিয়ে একে কাটলে আছে একটু ছোট করা যাচ্ছে, ইজ ইকুয়াল টু এখান থেকে আসছে 7 একে 7, 4 49, 7 7 49, 7 একে 7, 6 63, 7 9 63 কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 17:19, 17:19, এটা অ্যান্সার আসছে 17:19, ঠিক আছে। 8-এর দাগের এক একটা অ্যান্সার হলো 17:19। এবার দেখো 8-এর দাগের 2-এরটা যাবো, 8-এর দাগের 2-এর অঙ্ক। 8-এর দাগের এক একটা প্রমাণ হয়ে গেল। এটা দেখো আমরা বাই করে নিয়েছি, কোনাকুনি গুণ করেছি, x by y এর মান নির্ণয় করেছি, এখান থেকে x is equal to 27 কে এইভাবে আমরা ধরে নিতেই পারি, কে ধ্রুবক সহজেই ধরা যায়। আচ্ছা এখান থেকে এবার যেটা বলেছে তার মানটা নির্ণয় করেছি, তাহলে এবার আনুপাতিক হারে প্রকাশ করে দিয়েছি, একদমই সহজ অঙ্ক, সহজ প্রসেস। এবার দেখো 8-এর দাগের 2-এরটা যাচ্ছে। সালের কোশ্চেন গুলো ভালো করে তৈরি রাখবে, সালের কোশ্চেন থেকে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমরা লক্ষ্য করবে যে যারা 2024 সালে পরীক্ষা দিয়েছে দেখবে তার আগের সালের সঙ্গে কোশ্চেন গুলো মেলাবে, বেশ কিছু অঙ্ক কিন্তু
রিলেটেড পাবে। হ্যাঁ, এবার 8 থেকে 2 এর অঙ্ক বলেছে b প্লাস c মাইনাস a বাই y প্লাস z মাইনাস x ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে c প্লাস a মাইনাস b z প্লাস x মাইনাস y a প্লাস b মাইনাস c x প্লাস y মাইনাস z এইটা দেওয়া আছে। এখান থেকে দেখাতে বলেছে প্রমাণ করো যে a বাই x ইজ ইকুয়াল টু b বাই y ইজ ইকুয়াল টু c বাই z দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে দেখো এইটা ইজ ইকুয়াল টু এটা আমরা কি লিখতে পারি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে, যে b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c বাই y প্লাস z মাইনাস x প্লাস z প্লাস x মাইনাস y প্লাস x প্লাস y মাইনাস z সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই। সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই, এটা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা পেলাম। এটা কি পাচ্ছি মাইনাস এ প্লাস এ কাটলো প্লাস বি মাইনাস সি প্লাস সি ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, কি থাকছে সি এ বি। আচ্ছা এ প্লাস বি প্লাস সি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা অনুপাতের মান এর সঙ্গে সমান, অতএব প্রতিটি অনুপাতের মান a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে সমান। প্রতিটি অনুপাতের মান a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে সমান, তাই তো? অতএব আমরা প্রথমত কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি। এবার আমরা যেমন সংযোজন প্রক্রিয়া করেছি সেরকম বিয়োজনও হয়, তাহলে যদি বিয়োজন প্রক্রিয়া এখানে প্রয়োগ করি, সংযোজন প্রক্রিয়ার মতো বিয়োজন প্রক্রিয়া যদি প্রয়োগ করি তাহলে কি পাবো আমরা, বিয়োজন প্রক্রিয়া প্রয়োগ করলে তাহলে এইটা সমান এইটা হলো, তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি মাইনাস এ, সংযোজন মানে যোগ হয়ে গেল, বিয়োজন মানে বিয়োগ হবে, এইটা মাইনাস এইটা মাইনাস এইটা, লবে লবে বিয়োগ, হরের সঙ্গে হরে বিয়োগ, মাইনাস সি আর এটা মাইনাস মাইনাসে প্লাসে, আর এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স হলো। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে এই যে বি বি কাটলো, সি সি কাটলো, ওয়াই ওয়াই কাটলো, জেড জেড কাটলো, ইজ ইকুয়াল টু 2a বাই 2x, 2 কেটে দিলে হয়ে যাচ্ছে a বাই x। ঠিক আছে, তাহলে a বাই x হয়ে গেল, একটা পেলাম। ঠিক আছে, তাহলে এর মান a বাই x এর সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, এই দুটোর মান, তাহলে এই মানটা এরা এমনিতেই সমান এখানে দেখিয়েছি, তাহলে এই মানগুলো a বাই x এর সঙ্গেও সমান হলো। আবার একবার নিই, অতএব a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড a প্লাস বি প্লাস সি সমান, এবার এইটা নিচ্ছে সি প্লাস এ মাইনাস বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আবারও বিয়োজন প্রক্রিয়া, কি হবে? আচ্ছা এটা আমরা এদিকে লিখছি a বাই এক্স, তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, জেড জেড কাটছে, এক্স এক্স কাটছে, সি সি কাটছে, এ কাটছে, সব প্লাসে মাইনাসে কাটলো, হয়ে যাচ্ছে 2b বাই 2y, 2 কেটে গেলে b বাই y হয়ে গেল। তার মানে এইটা a বাই x এর সঙ্গেও সমান, আবার এইটা b বাই y এর সঙ্গেও সমান, তাহলে a বাই x আর b বাই y পরস্পর সমান হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটু আমরা ক্যালকুলেশন করছি, দেখো আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। একইভাবে এই দুটোর সঙ্গে যেমন এইটা সমান হয়েছে, তাহলে এইটার সঙ্গেও সমান, অতএব a প্লাস বি প্লাস সি বাই
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে। এইখানটা মুছে দিচ্ছি একটু। এইটা লিখবে, এইখানটা লিখবে, লেখা হয়নি আমাদের, আগেরটা যেমন লিখছিল সংযোজন প্রক্রিয়া, এটা লিখবে বিয়োজন প্রক্রিয়া। আচ্ছা, এইখানটা যে ক্যালকুলেশনটা আগেরটা সংযোজন প্রক্রিয়া করেছিলাম, ওখানটা ব্র্যাকেটে অবশ্যই লিখবে সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। আর এইখানটা লিখবে বিয়োজন প্রক্রিয়া, বিয়োজন প্রক্রিয়া, এগুলো অবশ্যই উল্লেখ করবে। আগেরটাও সংযোজন প্রক্রিয়া উল্লেখ করবে অবশ্যই, এটা বিয়োজন প্রক্রিয়া উল্লেখ করবে অবশ্যই। এটাও আবার বিয়োজন প্রক্রিয়া করছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড, বিয়োজন প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এ এ কাটছে, বি বি কাটছে, এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে, কি থাকছে 2c বাই 2z, 2 কেটে গিয়ে c বাই জেড। দেখো এই যে অনুপাতটা, এটা এটা সমান দেখিয়েছি, তাহলে এইটা এইটা এর সঙ্গে সমান, এইটা আবার এ বাই এস এর সঙ্গে সমান, এইটা আবার বি বাই ওয়াই এর সঙ্গে সমান, তাহলে এই মানটা প্রত্যেকটার সঙ্গে সমান। তাহলে তিনটে থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? এটাতেই আসতে পারি, অতএব অতএব উত্তর লিখবে a বাই এক্স ইজ ইকুয়াল টু বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই জেড প্রমাণিত। এই ক্যালকুলেশনটা করে এটা প্রমাণ লিখবে, ঠিক আছে। দেখো কত সহজে হয়ে গেল। তাহলে 2019 সালে মাধ্যমিক প্রশ্নের 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের প্রশ্নের সমাধান হলো, ঠিক আছে। দেখে নাও প্রসেসগুলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা এর পরের থেকে সলভ করবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে বলেছি, সেখানে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।